এসএস ফিউচার স্কুল থেকে আমাদের তো সামনে বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষা, হাফ ইয়ারলি এক্সামে আমাদের সবারই একটা কমন ডিমান্ড থাকে যে আল্লাহ এতদিন তো পড়ি নাই, এখন কি করব? এখন তো মনে হলো যে এখন আমি আর পারবো না। আমার মতো যারা ফাঁকিবাজ তাদের জন্য এই যে সাজেশন বা একটা বইয়ের কোন চ্যাপ্টারের কোন জিনিসগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়লে পরীক্ষাতে আসবেই এবং পরীক্ষায় ভালো করা যাবে। আমার মতো ফাঁকিবাজ যারা আছে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এসএস ফিউচার স্কুল থেকে তোমাদের ক্লাস 10 এর বিজিএস এর যে হাফ ইয়ারলি এক্সাম হবে সেখানে লাগবে, সেখানে গুরুত্বপূর্ণ এরকম কিছু চ্যাপ্টার এবং সেসবের সাজেশন এখানে দেওয়া আছে। আমরা তাহলে চলো এই সাজেশন গুলো দেখি, এই সাজেশন গুলো তোমাদের কাজে লাগবে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার আছে, সেকেন্ড চ্যাপ্টারে আমরা মুজিবনগর সরকারের গঠন ও কার্যক্রম, মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ, পেশাজীবী নারী, গণমাধ্যম, প্রবাসী বাঙালির ভূমিকা, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য এটা ইম্পর্টেন্স দিয়ে পড়ব। সেই সাথে মুক্তিযুদ্ধে জনসাধারণ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের ভূমিকা, আবার মুক্তিযুদ্ধে একই সাথে সোভিয়েত ইউনিয়ন, সমাজতান্ত্রিক রাষ্ট্র, গ্রেট ব্রিটেন, জাতিসংঘের ভূমিকা পড়ব। আর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আর স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা। এই পার্টগুলো, এই টপিকগুলো আমরা সেকেন্ড অধ্যায় থেকে পড়ে ফেলবো। সেকেন্ড অধ্যায় থেকে এই চ্যাপ্টারগুলো, সেকেন্ড অধ্যায়ের এই টপিকগুলো আমরা গুরুত্ব দিয়ে পড়বো। পড়তে হবে আমাদের পুরো বই, কিন্তু এই সব আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। কেমন? আচ্ছা, তোমরা একটা কাজ করো ভাইয়া, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের জন্য বেটার হবে। স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদেরকে সম্ভবত পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে। যদি না দেওয়া হয়, ইন দ্যাট কেস তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো ভাইয়া। থার্ড অধ্যায় কি কি আছে? থার্ড অধ্যায়ে এখানে আছে আমাদের সবচেয়ে বিরক্তিকর অধ্যায়, হ্যাঁ, যেখানে এত ম্যাথ, এত কঠিন ওয়ার্ড ইউজ করা হয়েছে। থার্ড অধ্যায় থেকে আমরা স্থানীয় সময় ও প্রমাণ সময়, গাণিতিক সমস্যা, এইসবের যে ম্যাথ আছে সেসব করব। আর বার্ষিক গতি, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ও ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা এসব পড়ে ফেলবো। সেই সাথে আন্তর্জাতিক তারিখ রেখা, সৌরজগতের গ্রহ পরিচিতি, পৃথিবীতে জীব বসবাসের কারণ, ভূ অভ্যন্তর মানে কি, মাটির ভেতরের গঠন, এসব পড়ব। সাথে প্রতিপাদ স্থান, অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এই রেখাগুলো কোথায়, এই রেখাগুলোর এক একটা সংজ্ঞা কি কি, কিভাবে কাজ করে, বাংলাদেশ কোন রেখার মধ্যে পড়ে, এসব একটু গুরুত্ব দিয়ে পড়ে ফেলবো। আচ্ছা, এরপর ৬ নাম্বার চ্যাপ্টার যেখান থেকে আমরা রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্ব বা এইসব আমরা পড়ি। এখানে সাজেশনে দেওয়া আছে আমরা রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের যে কাজ থাকে, কি কি কাজ, ২ ধরনের কাজ পড়েছিলাম আমরা। মুখ্য কাজ মানে কি, মুখ্য কাজ যে কাজটা রাষ্ট্র করবে, আরেকটি হচ্ছে কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ, সেটা পড়ে ফেলবো। সাথে রাষ্ট্র হওয়ার জন্য কি কি উপাদান লাগে, আইনের উৎস কি, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কি কি দায়িত্ব কর্তব্য আছে, সেটাও আমরা পড়ে ফেলবো। আর সুশাসনে, সুন্দর শাসন করার ক্ষেত্রে আইনের কি কি গুরুত্ব, আইনের প্রয়োজনীয়তা কি, রাষ্ট্রের ধারণা ও সংজ্ঞা, রাষ্ট্রের ধারণা কোন পণ্ডিত কোন কালে কিভাবে দিয়েছে, রাষ্ট্রের সংজ্ঞা কিভাবে দিয়েছে, আমরা সেই সবও পড়ে ফেলবো। সাথে নাগরিকের ধারণা বা নাগরিক বলতে কি বোঝায়, নাগরিকের ধারণা কিভাবে আসলো, আইনের বৈশিষ্ট্য কি কি, সেসব আমরা একটু মনোযোগ দিয়ে পড়ে ফেলবো। কেমন? আচ্ছা, ১০ নাম্বার চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমরা এখন পড়ছি, এই ১০ নাম্বার চ্যাপ্টার থেকে আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এই যে ৩ ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেটা এখন পর্যন্ত পড়ানো হয়েছে, ৩টা মনোযোগ দিয়ে আগে পড়তে হবে। এরপর আমরা সমষ্টিগত কালেকটিভ সম্পদ বলতে কি বুঝেছিলাম ভাইয়া, কালেকটিভ সম্পদ বলতে কি বুঝায় পড়তে হবে। আবার একই সাথে আমরা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা কেমন, বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চলছে, বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন কিভাবে হয়, সেসব পড়ে ফেলবো। আর
জাতীয় সম্পদ কোথা থেকে আসে, ব্যক্তিগত সম্পদ ও তার সংরক্ষণ কিভাবে করা যায়, সেই সাথে উৎপাদন এবং উৎপাদন সমূহের হ্যাঁ যেই সোর্স থাকে শ্রম, ভূমি, সংগঠন এইসব একটু গুরুত্বপূর্ণ ভাবে পড়ে ফেলবো যে উৎপাদনের উপাদান সমূহ, উৎপাদনের উপাদান কি কি, কেমন? আচ্ছা, আর 11 নাম্বার অধ্যায়, 11 নাম্বার অধ্যায়টা সেই অধ্যায় যেখানে অনেক ম্যাথ, তাই না? যেখানে আমাদেরকে জিডিপি, জিএনপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, গ্রস ন্যাশনাল প্রোডাকশন, হ্যাঁ? তারপর আর কি আছে? পিসিআই, পার ক্যাপিটা ইনকাম। সেখান থেকে এই যে মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, মাথাপিছু আয়। এসবের যে ম্যাথ, সেসব ম্যাথ কিভাবে করতে হয় সূত্র কিন্তু বইতেই দিয়ে দেওয়া। ইজি ম্যাথ। ক্লাস 10 এ যারা, তাদের কাছে এর থেকে ইজি ম্যাথ আর হয় না ভাইয়া। এই চ্যাপ্টারের মজা এইটাই। ম্যাথ গুলো তাড়াতাড়ি করতে পারলে পারফেক্ট হয়ে গেলেই নাম্বার। আর কোনো প্যারা খেতে হবে না। ম্যাথ পারফেক্ট হয়েছেই তো নাম্বার। নাম্বার তার মধ্যে ফুল নাম্বার। প্যারাও হবে না কোনো। সেই সাথে আমাদের আর কি দরকার ভাইয়া? সেই সাথে আমাদের যা দরকার তা হচ্ছে এই যে এখানে একটু খেয়াল করো। মাথাপিছু আয়ের গুরুত্ব কি? মোট জাতীয় উৎপাদনের গুরুত্ব কি? মোট জাতীয় আয়ের গুরুত্ব কি? আর আয় ভিত্তিক শ্রেণী বিভাগ। উচ্চ আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ, মধ্য আয়ের দেশ বলতে কি বোঝায়? সেই সাথে বাংলাদেশের অর্থনৈতিক ভাবে অগ্রসর হওয়া মানে আগানোর, অর্থনৈতিক উন্নতি করার যে বাধা মানে প্রতিবন্ধকতা সেসব কি কি? আর উন্নত অনুন্নত দেশের অর্থনীতি, বৈদেশিক বাণিজ্যের সম্পর্ক কি? আর লাস্টলি এই যে 13 নম্বর অধ্যায়, 13 নম্বর অধ্যায় থেকে আমরা পড়ব স্থানীয় সময় ও প্রমাণ সময়, বার্ষিক গতি, দিনরাত্রির হ্রাস বৃদ্ধি ও ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, আন্তর্জাতিক তারিখ রেখা, সৌরজগতের গ্রহ পরিচিতি, পৃথিবীর জীব বসবাসের কারণ, ভূ অভ্যন্তরের ঘটন, আর প্রতিবাদ স্থান, অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা। আই গেস এখানে জিনিসটা ভুল কপি পেস্ট করা হয়েছে, ভুল ভাবে এসেছে। এখানে তোমাদেরকে 13 নম্বর অধ্যায়ে পরিবার, বাংলাদেশের বিভিন্ন রকমের পরিবার এবং এই যে পরিবারের সাথে সামাজিকীকরণ সেটা আছে। আমরা এখান থেকে তাহলে আসলে ভাইয়া কি পড়বো? সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ বলতে কি বুঝায়? পরিবার কি? পরিবার বলতে কি বুঝায়? কত ধরনের পরিবার আছে? বাংলাদেশে কোন ধরনের পরিবার আছে? বিভিন্ন পরিবার প্রথা কেমন হয়? এইসব আমরা গুরুত্ব দিয়ে পড়ে ফেলবো। এখানে হয়তো ভুল আছে ভাইয়া, বুঝতে পেরেছো? এটা তোমাদেরকে প্রপারলি বলে দেওয়া হলো এই কারণে যে কি কি পড়তে হবে, তোমরা এসব ইম্পর্টেন্স দিয়ে পড়ে ফেলবে। আর হয়তো তোমাদেরকে পিডিএফটাও প্রোভাইড করা হবে। তাহলে আজকে আমরা 10 নাম্বার চ্যাপ্টার পড়ছিলাম। 10 নাম্বার চ্যাপ্টারের ক্লাস আপাতত এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ চ্যাপ্টারটা শেষ করব। আমরা যেহেতু অন্তত আমি হয়তো ঈদের আগে তোমাদের সাথে আর কোনো ক্লাস পাবো না। আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে, অনেক সুন্দর একটা ঈদ কাটাবে এবং অবশ্যই অনেক পড়াশোনা করবে। কারণ আমরা যদি পড়াশোনা আগে থেকে পড়ি, আগে থেকে গুছিয়ে রাখি, তাহলে আমরা ঠিকঠাক মতো ঈদে আনন্দ করতে পারি। কিন্তু পড়াশোনা ঠিক না হলে ঈদের দিনও দেখবা যে প্রেশার লাগতেছে। আল্লাহ! সামনে তো পরীক্ষা, পড়ি নাই, কি করব এখন? এটা কিন্তু করা যাবে না। পড়াশোনা আগে যতটুকু পারবো গুছিয়ে রাখবো যাতে ঈদে আমরা প্রপারলি মজা মাস্তি করতে পারি। কেমন? তাই এটা যেহেতু আমার লাস্ট ক্লাস, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করলা। ক্লাসটা অলরেডি লেট হয়ে গিয়েছিল ওয়াইফাই এবং বৃষ্টির সমস্যার কারণে। তোমাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাস করার জন্য। তোমাদেরকে অনেক শুভকামনা যাতে পরীক্ষা ভালো মতো দাও। অনেক পড়াশোনা করো। বাইরে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টির ওয়েদার। সবাই সুস্থ থাকো, নিজের শরীরের যত্ন নাও। তোমাদের সবাইকে ভাইয়া ঈদ মোবারক। অনেক সুন্দর একটা ঈদ কাটাও এবং পড়াশোনা করো অবশ্যই। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। এসএস ফিউচার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।